ইতিমধ্যেই জাতীয় ঐক্যমত্য কমিশন যে কোনো কারণে হোক খুব অতিরিক্ত সময় নিয়ে ফেলেছে। এখানে জুলাই সনদের মধ্যে আমরা যেটা দেখেছি এটার আপনার ভাষাগতভাবে অথবা আপনার উপস্থাপনার মধ্যে কিছুটা দুর্বলতা আছে। আগামী যে নির্বাচন, এই নির্বাচনে জাতীয় রাজনৈতিক দলগুলো মহিলাদের থেকে ৩০০ আসনের মধ্যে ৫% কম, ন্যূনপক্ষে ৫% আপনার মহিলাদেরকে সরাসরি ভোটে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তারা মনোনয়ন দেবে। জুলাই মাসের মধ্যেই আসলে এই সনদ দেবার কথা বলছিলাম। সেই একটি দিনে আদৌ আসলে যে দ্বন্দ্বগুলো বাড়ছে বা খুব মৌলিক দুটো বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি মতবিরোধ খুব দীর্ঘ হচ্ছে। এমনকি জামায়াত এবং এনসিপির মতো রাজনৈতিক দল তারা খুব সুস্পষ্টভাবে জানিয়েছে তাদের মতন করে আসলে যদি গ্রহণযোগ্যভাবে এই খসড়া না হয় তারা সেই সনদে সই করতে রাজি নন। সেক্ষেত্রে আসলে যে ঐক্যমতের কথা আমরা বলছি, যে জাতীয় ঐক্য গঠন করার কথা আমরা বলছি, সেটি আদৌ হবে কি? আগামীকালের দিকে আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে, কিন্তু দুটো বড় রাজনৈতিক দল আগামীকালকের মধ্যে একমতে পৌঁছাতে পারবে কিনা? জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক প্রথম শুরু হয়েছে জুন মাসের ৩ তারিখে। জুন মাসের ৩ তারিখে শুরু হয়েছে এবং আলোচনা বিষয়বস্তু মোট আপনার ১৯টি অথবা ২০টি আলোচনা বিষয়বস্তু। তো ইতিমধ্যেই জাতীয় ঐক্যমত্য কমিশন যে কোনো কারণে হোক খুব অতিরিক্ত সময় নিয়ে ফেলেছে। আপনার ঐক্যমত্যের আলোচনার পরিধি অথবা ঐক্যমত্যের আলোচনার বিষয়বস্তুটাকে প্রলম্বিত করেছে এবং করতে করতে অবস্থা এমন হয়েছে যে একদম আগামীকাল ডেডলাইন। তো আমি জাস্ট আপনার ঐক্যমত্য কমিশনের মিটিং থেকে এখানে আসলাম। অনেকগুলো বিষয়, ১২ থেকে ১৩টি বিষয় একমত পোষণ করা গেছে। ২-১টি বিষয়ে হয়তো আপনার নোট অফ ডিসেন্ট দেওয়া হবে অথবা দ্বিমত পোষণ করা হবে। বাকি যে কয়েকটি বিষয় আছে ওগুলো নিয়ে প্রায় আংশিক আলোচনা হয়েছে, কখনো কখনো প্রায় পূর্ণাঙ্গ আলোচনা কাছাকাছি গিয়েছে। আগামীকালকে আশা করা যাচ্ছে যে এগুলো একটা সমাধান হয়ে যাবে এবং আগামীকালকে জুলাই সনদে স্বাক্ষর করার কথা, এবং আমি আশা করছি জুলাই সনদে স্বাক্ষর করা হবে। জুলাই সনদে আপনার পক্ষ থেকে, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে প্রেরণ করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল এটাকে পরিমার্জন করে আবার সেটা তাদের কাছে পাঠিয়েছে এবং সেটার উপর ভিত্তি করে আজকে রাত্রে ওনারা এটার একটা আপনার চূড়ান্ত খসড়া কালকে আমাদের সামনে উপস্থাপন করবে। তো আমার মনে হচ্ছে যে বাহ্যিকভাবে যেটা শোনা যাচ্ছে, বলা যাচ্ছে, অথবা অনেকেই বলার জন্য বলছে, অথবা ঐক্যমত্য কমিশনের আলোচনার মধ্যে মোটামুটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই থাকছে, কিন্তু বাইরে এসে হুমকি ধামকি, এক ধরনের রাজনৈতিক চাপ, এগুলো আসলে হয়তো একটা রাজনীতির একটা কৌশল, কিন্তু সমস্যা সেখানে হওয়ার কথা না আর কি। মৌলিক সংস্কারের বিষয় বলতে যেসব সংস্কারের বিষয়বস্তু নিয়ে আপনার ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আজকে 2 মাস ধরে আলোচনা করছে, ওগুলোর তো সমাধান হচ্ছে। কখনো আলোচনা 2 দিন গড়িয়েছে, কখনো 3 দিন গড়িয়েছে, কিন্তু একটা সমাধানে এসছে একদম পূর্ণাঙ্গ। এই যে আপনি বলছেন 2 মাস ধরে আলোচনা চলছে, সেটি আমরাও দেখছি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সেই আলোচনা হয়েছে। যেই জায়গাগুলোতে বা যে বিষয়গুলো নিয়ে আসলে কোনোভাবে সিদ্ধান্তে বা ঐক্যমতে পৌঁছানো যাচ্ছে না, সেগুলো তো বলা চলে বাংলাদেশের রাষ্ট্রের মূল নীতির পর্যায়ে আছে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল জায়গা। সেই জায়গাগুলো নিয়ে কি শুধু এক রাতের পরিবর্তনেই সেই আমরা ঐক্যমতে পৌঁছে যেতে পারবো বলে মনে করেন? না, মনে করি এই কারণে, যেহেতু আমি ডে 1 থেকে এবং আজকে নিয়ে মনে হয় 22-23 দিন আলোচনা হচ্ছে। এই আলোচনার প্রতিটা দিন আমি উপস্থিত ছিলাম সেখানে। এখানে রাষ্ট্রের মূলনীতি অথবা অন্যান্য 2-1টা প্রশ্নের ব্যাপারে যেখানে ঐক্যমত্য বুঝতে পারেনি, সেখানে সিদ্ধান্ত দেওয়ার জন্য সর্বসম্মতভাবে ঐক্যমত্য কমিশনের উপর আপনার ছেড়ে দেওয়া হয়েছে। তারা আগামীকালকে 2-1টি বিষয় তাদের সিদ্ধান্ত জানাবে। অন্যান্য মৌলিক বিষয়গুলো নিয়ে তো আমাদের মধ্যে আলোচনা হওয়ার পর একটা সিদ্ধান্ত হয়েছে। আমি মনে করি যে বেশ ভালোই সিদ্ধান্ত হয়েছে এবং বেশ কিছু মৌলিক আপনার সংস্কারের কথাগুলো সামনে এসছে, এবং যে মৌলিক সংস্কারগুলো হলে রাষ্ট্র একটা আপনার পরিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে অথবা একটা সকলের অংশগ্রহণ করে মূলক একটা প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল আপনার সরকার পরিচালনা করার প্রশ্নে তেমন কোনো বাধার সম্মুখীন হবে না। এখন এখানে জুলাই সনদের মধ্যে আমরা যেটা দেখেছি এটার আপনার ভাষাগতভাবে অথবা আপনার উপস্থাপনার মধ্যে কিছুটা দুর্বলতা আছে। তাদের মধ্যে সে মুন্সিয়ানা চাপ তারা দিতে পারেনি। আমরা চেষ্টা করেছি যে আপনার এইটার পটভূমি ব্যাখ্যা করার জন্য। আমরা চেষ্টা করেছি আপনার 15 বছরের স্বৈরশাসকের যে নৃশংসতা সেইটা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি যে জুলাইয়ের 1 তারিখ থেকে অগাস্টের 5 তারিখ পর্যন্ত পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে মানব সন্তানকে। এই বিষয়গুলোকে আমরা তুলে নিয়ে এসেছি এবং আমরা যে এই বিষয়গুলোতে ঐক্যমত্য পোষণ করছি, আশা করছি যে আমরা প্রায় ধরেন
কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু রাজনৈতিক দলের কিছু পার্থক্য আছে। আমরা সব কিছু যে করতে পেরেছি এমন না। যেমন আজকে সকাল 10:30 থেকে আমরা আলোচনা করে রাতে 9টা পর্যন্ত সংসদের নারী আসনের ব্যাপারে আমরা একটা সম্মতি মানে করতে পারি নাই। আমরা শুরু থেকেই আমাদের সিদ্ধান্ত ছিল যে সংসদে আপনার যে সংরক্ষিত নারী আসনের সংখ্যা 50 থেকে 100তে বৃদ্ধি করা হবে। এই 100তে বৃদ্ধি করার প্রশ্নে 3 ধরনের প্রস্তাব এসছে। একটা হলো যে ঠিক আছে 100তে বৃদ্ধি করুন, সেটা যেই মানে সংসদ সদস্যদের ভোট দ্বারা বর্তমান যে পদ্ধতিতে নির্বাচিত হচ্ছে এই পদ্ধতিতে নির্বাচন করা হবে। একটা অংশ বলছে যে না পিয়ার পদ্ধতিতে প্রাপ্ত ভোটের আলোকে হবে, আর একটা অংশ বলছে যে সরাসরি নির্বাচনের মধ্যে হবে। আমরা ধরুন সরাসরি নির্বাচনের বিপক্ষে আমরা কথা বলেছি, কারণ সরাসরি নির্বাচন 300 আসনে সংসদ এলাকা, সেখানের মধ্যে 100 আসনে অর্থাৎ একজন নারীকে 3টি আসনে আপনার নির্বাচনে প্রতিনিধিত্ব করতে হবে। সেখানে বর্তমান নির্বাচন পদ্ধতিতে সময়, অর্থ এবং আপনার যে কঠিনতম একটা পরিস্থিতি বাস্তবতায় সেটা আদৌ সম্ভব না বলে আমরা শুরু থেকে বলেছি। এবং আমরা বলেছি যে পদ্ধতিতে সংসদ সদস্যদের আপনার ভোটাধিকারের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হবে, এটা নিয়ে দীর্ঘ আলোচনার পরে ইসলামিক রাজনৈতিক দলগুলো মূলত তারা আপনার এই ব্যাপারে আগ্রহী ছিল না। এখন যে সিদ্ধান্তটা হয়েছে সেটা হলো যে সংসদে যে 50টি নারী আসন, এই নারী আসন বর্তমান বলবৎ থাকবে। আগামী যে নির্বাচন, এই নির্বাচনে জাতীয় রাজনৈতিক দলগুলো মহিলাদের থেকে 300 আসনের মধ্যে 5% কম, ন্যূনপক্ষে 5% আপনার মহিলাদেরকে সরাসরি ভোটে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তারা মনোনয়ন দেবে এবং পরবর্তী নির্বাচনে 10% দেবে এবং এইভাবে 33% করে 300 আসনের মধ্যে 100 আসন অন্তত যেন নারীরা সরাসরি প্রতিনিধিত্ব করতে পারে এবং সেভাবে একটা